রাউন্ড আপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ফিরে এলাম সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শাহদিন মালিক, ব্যারিস্টার মঞ্জুর হাসান, প্রফেসর এম শাহিদুজ্জামান, খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা যার কাছ থেকে শুনছিলাম, বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করেছিলেন নতুন নেতৃত্ব সম্পর্কে, এবং কোনো ওনার উদ্বেগের কথাই জানিয়েছেন, আক্ষেপের কথাই জানিয়েছেন, আসলে কষ্টের কথাও জানিয়েছেন। জি হ্যাঁ, যে নতুন নেতৃত্বের প্রত্যাশা। প্রত্যাশা। হ্যাঁ, দেখুন, এটা হলো যে মানে ধরেন না, বিভিন্ন সময় বিভিন্ন সমাজে অনেক সময় নেতৃত্ব বা যে নেতৃত্ব দিয়েছেন সমাজে অনেক বছর ধরে তিল তিল করে গড়ে উঠেছেন, বা ওনার প্রতি লোকের সমর্থন তিল তিল করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে। ওইটা মনে করলে এখন এই সদ্য প্রয়াত নেলসন ম্যান্ডেলার কথা মনে পড়ে, যে বহু বছর ধরে জাতীয় আন্তর্জাতিকভাবে তার পক্ষে আন্দোলন হয়েছে, তিনি আস্তে আস্তে নেতা হিসেবে গড়ে উঠেছেন। বা বার্মার আং সান সু চিও বহু বছর ধরে। কিন্তু অন্যদিকে আবার আমাদের সাবকন্টিনেন্টে এমন উদাহরণও দেওয়া যাবে যে খুব অল্প সময়ে মানে বিরাট নেতৃত্ব হয়ে গেছেন। ইভেন আমি তো বলবো, ইভেন বঙ্গবন্ধু 1966 সালের শেষে বা 67 সালের শুরুর দিকে সারা পাকিস্তান ব্যাপী অত বড় নেতা ছিলেন না, কিন্তু 3 বছর পরে 70-এর নির্বাচনে মানে অবিসংবিধিত নেতা। তো এরকম অনেক উদাহরণ। ইভেন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ 1942-45 সালেও বড় নেতা ছিলেন না, 1946-47 সালে বড় নেতা হয়ে গেলেন। অতএব যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, এই মুহূর্তে নেতা দেখা না গেলেও একদম আমাদের সবার শ্রদ্ধাভাজন, সম্মানভাজন, সবাইকে উদ্বেলিত করার মতো নেতা 3 মাস, 6 মাস, 1 বছরেও আবির্ভাব হয়ে যেতে পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু না। আর আরেকটা একটু পিছনে মঞ্জু ভাই যেটা বলেছিলেন, যে প্রশ্ন যে এবার যে নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগ এই নির্বাচনে, তখন এই ব্রেকে আমার মনে হলো বিরোধী দল তো প্র্যাকটিক্যালি নাই। মানে সিট তো সব ভাগাভাগি হয়ে গেছে। আওয়ামী লীগ আর তাদের ওয়ার্কার পার্টি, জাসদ ইত্যাদি, তরিকত ফেডারেশনের 2 জন হচ্ছেন। তো একটা হতে পারে যে কিছু হয়তো আসলে স্বতন্ত্র সদস্যরা, ওনারা যদি নির্বাচিত হয় সেটা ওনাদেরই না বিরোধী দল গঠন করতে হয়। তো এটাতে আমার ওই 70 দশকে সোভিয়েত ইউনিয়নে ছিলাম, তো 70 দশকে সোভিয়েত ইউনিয়নের পার্লামেন্টের কথা মনে পড়ে যাচ্ছে, যে ওইখানেও এই যে এরকম মানে কমিউনিস্ট পার্টি যাদের মনোনয়ন দিত, তারা প্র্যাকটিক্যালি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। আর কমিউনিস্ট পার্টি যাদের মনোনয়ন দিয়েছে তারাই সব নির্বাচিত হয়ে তথাকথিত লোকে গিয়ে সবাই তাদের পক্ষে ভোট দিয়ে আসতো। তো ওই ভোট দিয়ে ওদেরও পার্লামেন্ট হতো, এবং ওই নির্বাচনও হতো, পার্লামেন্টও হতো। এখন সোভিয়েত ইউনিয়ন চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা সোভিয়েত ইউনিয়নের পার্লামেন্টের যে মডেলটা, আমরাই বোধহয় একমাত্র, নর্থ কোরিয়া তো বোধহয় আছে ওরকম, যে ভোটা মানে আসল অর্থে ভোটাভুটি দরকার নেই, দল যাদের ঠিক করে দিচ্ছে তারাই সরকারি দল হবে, তারাই বিরোধী দল হবে। এখন ওই মডেলের দিকেই বোধহয় আমরা যাচ্ছি। মানে সোভিয়েত ইউনিয়ন চলে গেছে, কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নের পার্লামেন্টের, সোভিয়েত ইউনিয়নের গণতন্ত্রের মডেলের দিকে যাচ্ছি বোধহয়। অনেক ধন্যবাদ। কি নতুন নেতৃত্বের প্রত্যাশা? নতুন নেতৃত্বের অবশ্যই প্রত্যাশা করব আমরা। আমি অত্যন্ত আশাবাদী, কেননা এখন আমাদের যেসব আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, সেখানে একেবারেই টেকনোলজি সাপোর্টিভ নেতৃত্ব না হলে চলবে না। আমাদের যে ধরনের পার্লামেন্ট আমরা এখন দেখছি, আর যে ধরনের প্রধানমন্ত্রিত্ব আমরা পাচ্ছি, সেটা ইনঅ্যাডিকুয়েট। আমার মনে হয় না যে এই ধরনের নেতৃত্ব, এটা বিংশ শতাব্দীর সেই যে ক্যারিজমেটিক ফিগার কিংবা পারিবারিক ঐতিহ্য, সেই ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা এখন উই হ্যাভ টু মেক দ্যাট ট্রানজিশন। এখন এটা যেভাবেই হোক, হয়তো এই ক্রাইসিসের মাধ্যমেই ওই ট্রানজিশনটা আসবে, যে এই যে পারিবারিক যে আনুগত্য এবং বিশাল জনগোষ্ঠী যে ওভাবেই ভোট দেয়, এই ভোটিং বিহেভিয়ারটা চেঞ্জ হওয়া কিন্তু অসম্ভব না। অনেক মানুষ কিন্তু এরকম বলে যে, দেখেন, একে না ভোট দিয়ে আরেকজনকে দিব কিভাবে, তারা তো পারবে না। এরকম একটা ভেরি রিয়ালিস্টিক ইয়ে কিন্তু থাকে। আবেগপ্রবণ প্রবণ কমিটমেন্ট যে আছে, এটার কিন্তু ঠিক বলা যায় না। জনগণ, সাধারণ মানুষ কিন্তু রিয়ালিস্টিক্যালি চিন্তা করে যে এদেরকে না দিলে আমার ভোটটা তো ওয়েস্টেড হয়ে যাবে। এই থেকে বের হয়ে আসা সম্ভব হতে পারে আমাদের এই বর্তমান ক্রাইসিস। এটাই হয়তো মানে আমাদের। আমরা তো দিল্লিতে দেখলাম হ্যাঁ, দিল্লিতে এটা নতুন সম্ভব নেতৃত্ব হয়েছে। আসলো। সে দিল্লিতে সম্ভব হলে আমার মনে হয় যে এখানে একটা সাহায্য লাগবে। এই এই ধরনের সরকার যখন একবার আট বেশে বসে, এবং যখন ল এনফোর্সমেন্ট পুরাপুরি তাকে ব্যাক করে, সেটাই কিন্তু তার খুঁটি হয়ে যায়। এখন হাউ ডু ইউ ডিভোর্স দ্য ল এনফোর্সমেন্ট ফ্রম দিজ পিপল? ইউসার্পার্স আসবে, এটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে এই ধরনের অনৈতিক
এবং অলমোস্ট অবৈধ ক্ষমতা গ্রহণকারীদেরকে সরাতে হলে তাদেরকে যে বসায় রাখতেছে, এই যে বিশাল ল এনফোর্সমেন্ট, আমার মনে হয় আগামী কয়েকদিনে যারা ল এনফোর্সমেন্ট তারা কিন্তু বুঝতে পারবে একটা জিনিস, সবচেয়ে সর্বনাশা জিনিস, সেটা হচ্ছে যে তারা জনগণের মুখোমুখি হয়ে গিয়েছে। এখন আপনি দেখবেন রাস্তাঘাটে কিন্তু র্যাবের গাড়ি দেখলে আগে মানুষ একটা অহংকারের চোখ নিয়ে তাকাতো, সম্মতির চোখ নিয়ে তাকাতো, এখন তাদের চোখে মুখে ভীতি চলে আসছে, তারা ভয় পায়। আজকে দুপুরে আমি একটা ডিসপেন্সারিতে ওষুধ কিনতে গিয়েছিলাম, সেখানে তারা কিছুক্ষণ পরে আমাকে জানালো, আমি টেলিভিশনে আসি তাই আমাকে জানালো, স্যার দেখেন এরকম এখানে একটা আই হসপিটাল পাশে, এখানে ডাক্তার সাহেবরা এবং সবাই মিলে বসে রাতে ওয়াচ করে, ডিসকাস করে, কিন্তু হঠাৎ করে পুলিশ আর র্যাব এসে তাদেরকে এমন ভয় দেখিয়েছে যে তোমাদের এখানে নাকি বিএনপি আর জামাতের আকড়া, তোমরা নাকি এখানে এইসব কাজ করো। এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে প্রফেশনালসরা এরা বসে, জি। এমনও হতে পারে কিন্তু তারা যদি এখন ল এনফোর্সদেরকে দেখে শত্রু হিসাবে, ট্রিট হিসাবে, তখন কিন্তু এই জনগণ না, এই ল এনফোর্সদের চিন্তা করতে হবে, কারণ তারা তো তাদের ফ্যামিলিজ রয়েছে, তারা এই দেশে থাকবে, চাকরি করবে, তাদেরকে তাদের ভবিষ্যৎ তো অবজেক্টিভলি চিন্তা করতে হবে। জি মঞ্জু ভাই, নতুন তবে আমি নেতৃত্ব। জি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমরা যদি বাংলাদেশের পপুলেশন যদি দেখি, আপনি 16 কোটি মানুষ, 160 মিলিয়ন, এবং এটার কিন্তু মেজরিটি হচ্ছে ইয়াং পপুলেশন। এবং আমরা অনেক সময় বলে থাকি যে এটা কিন্তু আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আসবে, এবং এটা অনেকটা হচ্ছে। আজকে যে বাইরে যে দেশ অনেকে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, অনেকে চাকরি নিয়ে যাচ্ছেন, আবার পড়াশোনা করে ফিরে আসছেন, অনেক নতুন নতুন ব্যবসা হচ্ছে। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা ওয়েভ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আসছে। খালি আমার একটা ডিফিসিয়েন্সি, সেটা হচ্ছে যে ইয়াংরা যেভাবে প্রাইভেট সেক্টর বলেন বা নন প্রফিট সেক্টরে বলেন, সেভাবে কিন্তু পাবলিক সেক্টরে এখনও, পলিটিক্যাল পাবলিক সেক্টরে এখনও ওইভাবে ঢুকতে পারেন নাই ওনারা। কিন্তু এটা আমার মনে হয় একটা সময়ের ব্যাপার, একটা ন্যাচারাল ট্রানজিশন একটা হবে, এবং সেই ট্রানজিশনটা হলেই আমার মধ্যে একটা নতুন চিন্তা, নতুন মাইন্ডসেট নিয়ে অনেকেই ঢুকবেন। কিন্তু আমার মনে হয় যে আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে আমরা যখন বলি যে লিডারশিপের ক্রাইসিস, লিডার ডেফিসিট একটা কান্ট্রি, আমার মনে হয় যে এখন আমাদের ওই একজন দুজন একটা স্মল একটা লিডারশিপ গ্রুপ আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, সেভাবে বোধহয় আমাদের চিন্তা করাটা ঠিক হবে না। আমাদের মনে হয় যে এখন লিডারশিপটা অনেকটা ডাইভার্স এবং অনেকটা কাইন্ড অফ ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। আপনার ছোটোখাটো জায়গা থেকে অনেকে বার হয়ে আসবে যারা আপনার এই নেতৃত্ব দিবেন আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য। সো আমি ওই সেন্সে আমি খুবই আশাবাদী, এবং আমি মনে করি যে এটাকে আটকানো, এই যে একটা ওয়েভ একটা যে আসছে, এটাকে আটকানো খুবই ডিফিকাল্ট হবে আমি মনে করি। আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মারফি খিলগা থেকে বলছি। জি আমি ডক্টর শাহদিন মালিক স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি আজকে স্যারের একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোর মধ্যে, উনি লিখছেন, মানে একটা লাইন হচ্ছে এরকম যে অনৈতিক আইনের বিরোধিতা করা হচ্ছে সবচেয়ে বড় নৈতিকতা, এবং উনি মহাত্মা গান্ধীর একটা উদাহরণ দিয়েছেন। আমার কোশ্চেনটা হচ্ছে, সরকার যে এখন বর্তমানে অনৈতিক নির্বাচনের দিকে আগাচ্ছেন, এখন আমরা সাধারণ মানুষ হিসেবে এটা বিরোধিতা করা কতটা নৈতিক হবে, অনৈতিক হবে বা নৈতিক অনেক হবে? ধন্যবাদ। জি না, আমি বোধহয় ওইটাই লিখেছি যে মানে আমি ওই তর্কের না গিয়ে যে ধরেও নেই যে এটা আইনগতভাবে সিদ্ধ, মানে আবার তর্কের খাতে ধরেও নেই আইনগতভাবে সিদ্ধ, কিন্তু এটা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন কেউই মনে করছি না। অতএব যেহেতু এটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, অতএব ওই সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ না করাটাই হলো আমাদের নৈতিক দায়িত্ব। মানে আইনগতভাবে নির্বাচন হচ্ছে, কিন্তু যেই আইন আমার নৈতিকতা, যে আইনকে আমি অন্যায় মনে করি, গান্ধীর উদাহরণ ওই জন্যই টেনেছিলাম যে উনি ওই জন্য ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেমে গিয়ে প্রোটেস্ট করেছিলেন। যেই আইনকে আমরা গ্রহণযোগ্য অথবা যে নির্বাচন হচ্ছে এটাকে আইনসিদ্ধ হলেও নৈতিকভাবে যদি গ্রহণযোগ্য না মনে করি, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ না করাই আমাদের নৈতিক দায়িত্ব। এবং এটাই যুগে যুগে এটা মানে মহাত্মা গান্ধী না সবাইরই মানে ইংরেজি আছে না একটা অন্যায় আইনের প্রতিবাদ করাটাই হলো আমার নৈতিক দায়িত্ব। আমরাও যে টকশোতে যে কথা বলি এটা কিছুটা তো নৈতিকতা থেকেই আসে, সামাজিক দায়িত্ববোধ থেকে। দেখছি যে একটা অন্যায় হচ্ছে, একটা অবিচার হচ্ছে, মনে করছি যে দেশ এইভাবে চললে ভালো হবে, তো এটা বলাটাই আমার সামাজিক দায়িত্ব, বলাটাই আমার নৈতিক দায়িত্ব। ওইখান থেকে আমি লেখাটা লিখেছিলাম। এক দর্শক আপনার লেখাটা পড়েছেন। জি আমি আগের প্রশ্নে আমাদের এক তরুণ প্রশ্নকর্তার কথা আসি, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। তো
তো আপনি আজকে যে নেতৃত্বের হাহাকার অনুভব করছেন, শূন্যতা অনুভব করছেন, শূন্যতা অনুভব করছেন কারণ তার মানে একটি শূন্যতা আছে এবং প্রকৃতি স্বাভাবিক নিয়মে এটি পূরণ করবে। তবে আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের যে প্রধান দুইটি দল, রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপির জন্ম 1978 সনে, আর আওয়ামী লীগ স্বাধীনতার আগে, আওয়ামী লীগের বয়স প্রায় এখন 6 দশকের একটি ঐতিহ্যবাহী দল। আমরা 1990 সনের শেষে এরশাদ জমানা শেষ হওয়ার পরে আজকে পর্যন্ত অর্থনৈতিকভাবে যতটুকু এগিয়েছি, এতে দুটি রাজনৈতিক দলেরই নেতৃত্বের অবদান আছে। সুতরাং আমি বিশ্বাস করতে চাই এই রাজনৈতিক নেতৃত্ব সাময়িকভাবে লক্ষ্য বিচ্যুত হলেও, ট্র্যাক থেকে সরে গেলেও, আমার বিশ্বাস তাদের মধ্যেই উপলব্ধি আসবে যে দেশের স্বার্থের থেকে বড় আর কিছু হতে পারে না। আমি কোনো একটি বিশেষ ব্যক্তি বা কোনো একটি বিশেষ দল একটি বর্ধিত, আমার ম্যান্ডেটের বাইরে একটি বর্ধিত সময়ের জন্য কোনোভাবে ক্ষমতায় থেকে গেলাম, কালের পরিক্রমায় এটি কিন্তু খুব একটা বড় বিষয় না। আমাদের দুই নেত্রী দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, একজন 3বার ছিলেন, একজন 2বার ছিলেন, না আরেকজন তো 3বার হয়ে গেছে। 3বার হতে যাচ্ছেন। তো তাদের হয়ে গেছে। প্রত্যেকেরই এই দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকাশে যতটুকুই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে, যতটুকুই নাইর মধ্যেও, ততটুকু বিকাশের পিছনে তাদের দুইজনেরই অবদান আছে, দুটি দলের অবদান আছে। আমরা হয়তো অপরচুনিটি কস্ট নিয়ে হিসাব করতে পারি যে এই সময়ের মধ্যে আরো এতটুকু হতে পারতো, এতটুকু হয় নাই, কিন্তু যতটুকু হয়েছে সেটি আমাদের নিরেট অর্জন। আমি আবারও বিশ্বাস করি, আবার বলতে চাই দৃঢ়ভাবে, যে আমার এই প্রত্যাশা থাকবে দুটি দলের কাছেই, যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব উপলব্ধি করবেন যে দেশ যদি টিকে থাকে, দেশের অর্থনীতি যদি টিকে থাকে, রাষ্ট্রীয় অবস্থান কাঠামো যদি টিকে থাকে, প্রত্যেকের জন্যই আবার জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ আসবে। সুতরাং সেটি লক্ষ্য হওয়া উচিত যে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া। অনেক ধন্যবাদ আপনাকে। এটা রাজনৈতিক নেতৃত্বের উপলব্ধির কথা বলছেন। খন্দকার সাহেবের সাথে আমি যদি একটু জি, জি, please. আপনি বললেন এসব, গতকাল সবাই নিশ্চয়ই দেখেছেন যে গতকাল কিন্তু আবার এই আমরা দেখলাম ভারতের এই মনমোহন সিং গতকালই তো ঘোষণা দিয়েছেন উনি আর যে ওনার আর মানে উনি 2 টার্ম হয়ে গেছে, এখন নির্বাচন 4-5 মাস নির্বাচন হবে, এখন থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে এরপরে নির্বাচনে যদি কংগ্রেস জিতে বা ইউপিএ ওনাদের ইউনাইটেড ফ্রন্ট যদি জিতে, তাহলে উনি প্রধানমন্ত্রী থাকবেন না, 4-5 মাস আগেও ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাও তো একটা আমি তো ভাবছিলাম যে বলে কি এরকম ভাবে আপনি আমাদের দিকে তাকাচ্ছেন, কারণ আমরা সেটা পারি না। আমি বলছি যে এরকম আবার ঢাকায় বসে চিন্তা করা যে ওটা বলে কি, প্রধানমন্ত্রী থেকে 6 মাস আগে থেকে বলতেছে প্রধানমন্ত্রী আমি থাকবো থাকবো না, না, আমি এটা জানাবো বলে না। কি? হ্যাঁ, সেটাই আর কি। জি, আলটিমেটলি যে প্রবলেমটা অ্যারাইজ করছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ পাওয়ার টু মাচ এক্সিকিউটিভের হাতে। এবং আমার কাছে খুব ডিসহার্টনিং মনে হয় যে গত 30 বছরে আমরা কিছুই করতে পারিনি যে প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে সীমিত করে দেয়া। কেননা এটা এত তো কেউ উদাহরণ চিন্তাও করেননি। রয়েছে। এই যে আপনার ইভেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও তো এত ক্ষমতাশীল নয়। ভারতের মতো একটা দেশে মনমোহন সিং এর যে ব্যক্তিত্ব, এবং তার আগে ইন্দিরা গান্ধীর সময় ছিল, কিন্তু আমার মনে হয় আমাদেরটা ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড টু দ্য এক্সট্রিম বলা যায়। যে গত 30 বছরে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হতো, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যেত। কেননা আমাদের একটা ইয়ে হচ্ছে যে প্রধানমন্ত্রী এমনই একজন ব্যক্তিত্ব যাকে অনেকটা এমপ্রেসের মতো কিংবা রাজার মতো এমন একটা ক্ষমতায় নিয়ে এসেছি। এবং এটা আনফর্চুনেট যে বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের তো প্রায় 100 বছর আগে থেকেই কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ভাবে কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেই দেশে বলতে গেলে কলকাতায় আপনার সরওয়ার্দী, ফজলুল হকের মতো মানুষ চিফ মিনিস্টার ছিল, সেখানে আপনি দেখেন অতীতে ওই সময়কার কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস অত্যন্ত হেলদি ছিল, অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং কোয়ালিটেটিভ সেন্সে খুবই উন্নত মানের ছিল। কিন্তু সেখান থেকে আমরা ডিজেনারেট করেছি অনেক বেশি। কাজেই দুই নেত্রীর অর্জনগুলোর কথা বলতে গেলে আমার কাছে কিন্তু নেগেটিভ বিসর্জনগুলাই অনেক বেশি কষ্টকর মনে হয়। সেখান থেকে বের হয়ে আসা উচিত। আপনার সাথে আমি একমত, খালি আমি একটা পজিটিভ একটা ইন্টারপ্রিটেশন দিব। সেটা হচ্ছে যে আমরা গত 50-60 এর বেশিও যদি আমরা সময় দেখি এবং আমরা যে প্রসেসটার মধ্যে দিয়ে আসছি, আমার মনে হয় যে আমাদের কার্ভটা উপরের দিকেই যাচ্ছে।
কিন্তু যেটা হয় মাঝে সাঝে যেটা হয় যে একটু উলট পালট হয়ে যায়, একটু নিচের দিকে নেমে যায়, এটা সোজা স্ট্রেট লাইনে যাচ্ছে না। এবং আমি আশা করছি যে এই যে আমরা এই প্রেজেন্ট যে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ইট উইল বি আ শর্ট হিকআপ that and that আমরা উই উইল কাম আউট অফ ইট। এবং আমি এটা বলছি কারণটা হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের যে ডেমোক্রেটিক কি যে ফিলিং, যে আমরা যে ইলেকশনে যাব, ভোট দিব, আমরা পলিটিক্যালি আমরা খুবই সচেতন, আর আমাদের পলিটিক্যাল আলাপ আলোচনা একবার শুরু হলে শেষ করা যায় না। এই যে অ্যাটমসফিয়ার, এই যে একটা ইথস আমাদের মধ্যে আছে, আমি মনে করি যে এই সোশ্যাল ক্যাপিটালটা আমাদেরকে টিকিয়ে রাখবে এবং আমাদেরকে এই ক্রাইসিসের ভেতর দিয়ে আশা করি নিয়ে বার করবে একটা সুন্দর একটা জায়গায়। এবং আমরা তখন ওই যে প্রসেসটা যেখানে আটকে গেল, সেই প্রসেসটা আবার আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। কারণ এটার না করতে পারলে এটার কস্ট উইল বি খুবই খুবই আর কি হাই কস্ট আমাদের পে করতে হবে, এবং সেটা আমরা করতে রাজি না মোরলেস। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এক দর্শকের প্রশ্নে আপনার কাছে আসছি। হ্যালো। জি হ্যালো, জি। আমি বাসার মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমাদের সুশীল সমাজ এই অনৈতিক নির্বাচনের বিরুদ্ধে এটাকে পোস্টপোন করার জন্য একটা আবেদন জানিয়েছেন। তো তারা তো এরপরে আরো কর্মসূচি দিয়ে এটাকে জনগণের মধ্যে আরো গ্রহণযোগ্য এবং এই মতামতটা সার্বজনীন করার জন্য আরো বিভিন্ন কর্মসূচি দিতে পারতেন এবং আমরা সারা দেশ আজকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারতাম। অনেক ধন্যবাদ। জি স্বাধীন ভাই। না, মানে সুশীল একটু- সমাজ। একটু- হ্যাঁ, সুশীল সমাজ। এখানে হলো কি, আমরা হয় কি কিছু আমরা সবাই মানে পেশাজীবী, ইউনিভার্সিটির শিক্ষক, ওই অর্থে আমরা রাজনৈতিক মাঠের কর্মী না। আমরা আমাদের কিছু সমালোচনামূলক বক্তব্য বা ক্ষেত্র বিশেষে প্রশংসামূলক বক্তব্য তুলে ধরি, কিন্তু ঠিক ওই রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা, সেটা আমার মনে হয় না আমরা এটার জন্য প্রস্তুত। মানে এটা মানে প্রত্যেকটা লোকেরই বিভিন্ন বিভিন্ন কাজ আছে, পেশা আছে, ভালো লাগা না লাগার প্রশ্ন আছে। আমার মনে হয় যে আমরা ওই প্রত্যেক সমাজেই যারা সমাজ চালাচ্ছেন তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বা জনগণকে সচেতন করা, এই দায়িত্বগুলি আমরা পালন করি। কিন্তু আমরা ঠিক রাজনৈতিক আন্দোলন করে রাজনৈতিক নেতা হওয়ার, মানে রাজনীতিবিদরাও সবসময় কেন জানি মনে করেন যে ওনারা মনে করেন যে আমরা রাজনৈতিক নেতা হতে চাই, কিন্তু আমার মনে হয় যে আমরা বেশিরভাগ আমরা কেউই রাজনৈতিক নেতা হতে চাই না। আমরা যে শিক্ষকতা করছি, শহীদুজ্জামান সাহেব বা আমি আইন পেশায়, এটাই আমাদের মেইন কাজ। সাথে কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের স্ব জায়গা থেকে সমাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই এগিয়ে নেওয়াটা না, আমি রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে বক্তৃতা, হয়তো টকশোতে কিছু লোক শুনে, কিন্তু রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে যদি আমি রাজনৈতিক বক্তৃতা দিতে যাই, আমি নিজেই জানি লোকে চলে যাবে মাঠ ছেড়ে। ওইটা আমাদের কাজ না। আমাদের যেই কাজ, আমরা আমাদের কাজকে ওইভাবেই দেখি, যে সচেতনতা দর্শক যেটা বৃদ্ধি। বলতে চাচ্ছেন যে আপনারা একটা ইনিশিয়েটিভ নিলেন যারা নাগরিক সমাজের তরফ থেকে, নিয়ে বললেন যে নির্বাচন স্থগিত করার জন্য, স্থগিত তো হলো না। আপনারা এক বিবৃতি বা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করলেন, বলছেন যে আরো কিছু করলে তারা জনগণ অংশ নিত, এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওই কাজগুলি করার যোগ্যতা বোধহয় আমাদের নাই। আমি যেটা ব্যক্তিগত মনে করি যে আমরা, হ্যাঁ, জনগণকে তুলে ধরবো। হ্যাঁ, এটা উনি যেটা বলছেন এটাও ঠিক, যে এটা আমাদের প্রত্যাশা করা ঠিক না যে আমরা একবার বললাম বলে রাজনীতি নেতারা মেনে নেবেন। বাট এই কথাগুলি তো আমরা বলছি, মানে এটা একবার না, আমরা বহু সময় ধরেই বলছি। আশা করছি যে ঠিক আছে, রাজনীতির নেতারা না মেনে নিলেও জনগণ যদি এই ধরনের মানে আমাদের সাথে একমত হয়, তখন তারাও তো রাজনৈতিক নেতৃত্বের উপরে চাপ দিবেন। রাজনৈতিক নেতৃত্ব তো আর জনগণের ইচ্ছা অনিচ্ছার বাইরে একবার, দুইবার, তিনবার আগামীকালকের মতো ইলেকশন করতে পারে। কিন্তু এটা তো মানে বেশি দিন এইভাবে রাজনৈতিক নেতৃত্ব যদি করে জনগণের মতের বিরুদ্ধে, তাহলে তো এটা রাজনৈতিক নেতৃত্ব থাকবে না, তাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে চলে যেতে হবে। তো ওই মত যেটা ধরেন মিডিয়াও যেটা পত্রপত্রিকা যেটা করে, আমরা তো ওই কাজই করছি। এবং এর বাইরে বোধহয় কিছু হয়তো আমাদের মধ্যে অনেকে করতে চাইবেন, কিন্তু আমার ধারণা যে বেশিরভাগ লোক আমরা এইগুলি করি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে আমরা এগুলি করছি না। আমি একটু অ্যাড করতে জি, চাচ্ছিলাম, please. স্বাধীন ভাই যেটা বললেন, এখানে দুটো পয়েন্ট আমি রেজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্পেস। আপনি এই যে সুশীল সমাজ যারা এসব নিয়ে কথা বলেন বা ইস্যুগুলোকে তুলে ধরেন, এইখানে স্পেসটা কতটুকু মানে আগের মতো আছে সেটাও একটা প্রশ্ন। অনেকেই বলেন যে আমরা বলতে চাই কিন্তু বলার ওই সুযোগ পাচ্ছি না, সেটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে যখন ওনারা যখন বলেন এই কথাগুলো, তখন যে রিয়াকশনটা আসে
মানে সরকার থেকে বা পলিটিশিয়ানসদের কাছ থেকে, সেটাও কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টিং রিয়াকশন চলে আসে। কারণ স্বাধীন ভাই যেটা বললেন যে সুশীল সমাজ এবং অন্যরা যারা তুলে ধরছেন ইস্যুগুলো, এটা পজিটিভলি তুলে ধরছেন যে এটা যেন একটু অন্যভাবে করা হয়, ঠিকভাবে করা হয়, এটা একটু চিন্তা করবেন, কিন্তু রিয়াকশনটা হয়ে যায় খুবই নেগেটিভ রিয়াকশন। সেটাও একটু ডিসকারেজিং আমি বলবো। স্বাধীন ভাই আপনি যে কথাগুলো বললেন, সো আমার মনে হয় যে ওই পয়েন্টগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যখন মতামত দেওয়া হয়, মতামত শোনার এবং গ্রহণ করারও একটা 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 অ্যাটিটিউড থাকা দরকার, ওই জেনারসিটিটা থাকা দরকার, ওই সর্ট অফ একটা ওপেননেস থাকা দরকার। অনেক ধন্যবাদ এখানে আপনাকে। এখানে আরেকটা কথা আপনার কাছে আসছি আমি দর্শকের প্রশ্ন নিয়ে। জি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে টক শো কেন হয়, মানে কেন করেন আপনারা? প্রতিদিন এত মানে আপনারা শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, কথাগুলো বলছেন, আপনাদের কথা আমরা শুনছি, আসলে এ থেকে আমরা কি ফল পাচ্ছি? আরেকটা আমার ছোট্ট মন্তব্য, জি সেটা হচ্ছে যে আমি মনে করি নতুন নেতৃত্ব বাংলাদেশে সেইভাবে পরিবর্তন করার মতো নতুন নেতৃত্ব আসবে না। কারণ হচ্ছে পেশি শক্তি, অর্থ শক্তি, এই শক্তির বিপরীতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় স্লোগান দিয়ে পুলিশের মার খেয়ে মৃত্যুবরণ করে কোনো নতুন শক্তি সৃষ্টি হবে না, এমনি মরে যাবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। কেন কেন আমি যদি কিছুটা আমাকে অন্য একদের সাথে, আমার নিজের কথা না, একজন বলছিলেন যে আমাদের রোল যে টক শো, সেটা উনি তুলনা করছেন, আমার ওনার তুলনা আমার কাছে ভালো লেগেছে। যে আপনাদের রোল তো হলো মুয়াজ্জিনের আজান দেওয়ার মতো, তো মুয়াজ্জিনের আজান শুনে কেউ নামাজ পড়তে আসবে, কেউ আসবে না, তো নামাজ পড়তে লোক আসছে না বলে তো মুয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করতে পারে না। আমাদের টক শোটা ওইটাই, আমরা এই কথাগুলি বলে যাচ্ছি না, অনেক শুনে অনেকে কনভিন্স হবে, মানে হবে, কিন্তু অনেকেই এটাতে আমলে নিবে না, পাত্তা দিবে না, তাই বলে যেমন মুয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করতে পারে না, আমরাও ওইটা করতে পারি না। ওনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা ছিল যে নতুন নেতৃত্ব আসবে না, কারণ তিনি বলছেন পেশি শক্তি আর অর্থ শক্তি, এই দুইটার কারণে নতুন শক্তি আসবে না। যাই হোক, ওনার মধ্যে একটা হতাশা, আমি একটু এটাতে বলবো। এবং বর্তমান অবস্থায় হতাশার প্রকাশটা খুবই স্বাভাবিক। আমি একটু ওনার কথা থেকে আসি যে আমাদের সিভিল সোসাইটির কিছু সমস্যা আছে। প্রথম কথা হলো, আমাদের রাজনৈতিক দলগুলি যেরকম সংগঠিত, সিভিল সোসাইটি তো সেরকম কোনো সাংগঠনিক ভিত্তি নাই। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই বর্তমান অবস্থায় আমরা উই আর সো হাইলি পোলারাইজড, যে এখানে মেরুকরণটা এত শক্ত, এত দৃঢ়, হয় আপনি এই দিকের, না হয় আপনি ওই দিকের। আর মাঝখানের যারা কথা বলতে চান, সেটা কেউ বেনিফিশিয়ারি, কেউ বেনিফিশিয়ারি না। যারা বেনিফিশিয়ারি না, তারা এত শক্তভাবে এটার উপর আঘাত করতে এগিয়ে আসে, তো অন্যরাও একটু ম্রিয়মান হয়ে যান সিভিল সোসাইটি। না হলে সিভিল সোসাইটি সব দেশেই, যেখানে গণতান্ত্রিক কাঠামো আছে, অবস্থান আছে, প্রতিষ্ঠানগুলি আছে, সিভিল সোসাইটি একটি উচ্চকণ্ঠ, এবং জনমত গঠনে এটির ভূমিকাটা গণতান্ত্রিক সমাজের জন্য, সমাজ বিনির্মাণের জন্যই এটি একটি অপরিহার্য একটি ভূমিকা। আর আমার এই বোনের কথার উত্তরে বলি, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে 2014 সন পর্যন্ত এসেছি। এই মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 42 বছরের হিসাব করলে দেখা যাবে এর থেকেও বোধহয় কঠিন সময় আমরা পার হয়ে এসেছি। এত অনিশ্চয়তা বোধ করার কোনো কারণ নাই, এত হতাশ হওয়ারও কারণ নাই। আমরা বরং সবাই সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করি, হয়তো এই অবস্থান থেকে উতরিয়ে আমরা সামনে এগোব। কারণ একটি বাস্তবতা হচ্ছে, দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরই মৌল সমর্থন ক্রমান্বয়ে কমে আসছে, এবং ক্রমান্বয়ে কমে আসছে বলেই জনমতের চাপ যত সময় এগিয়ে যাবে, দুই দলই জনমতের চাপটা আরো বেশি রকম অনুভব করা শুরু করবে। এবং বর্তমান বাংলাদেশে এটি হচ্ছে বাস্তবতা, যে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছার বিরুদ্ধে অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনি যদি দুর্নীতি দমন কমিশন বলেন, বা আজকে আমাদের নির্বাচন কমিশনের গত 1-2 বছরে যতটুকু অবক্ষয় হয়েছে, এর আগে নির্বাচন কমিশন যে পর্যায়ে চলে এসেছিল, দুর্নীতি দমন কমিশনের যে পর্যন্তই হোক, আজকে এই পর্যন্ত গড়ে উঠেছে, এবং কিছু সরকারি নীতিমালা, এগুলির জন্য এই জনমতের চাপ এবং আমাদের যে দাতা গোষ্ঠী এবং দাতা সংস্থাগুলি, তাদের অবস্থান একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে। তো রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছা না থাকলেও এই প্রতিষ্ঠানের গঠনে এটি তারা আটকাতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। জি, এটা দুটো ফোন নিচ্ছি। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি।
যে আগামীকাল যদি নির্বাচন তো হয়ে যাচ্ছে, এখন তার কোনো কিছুই দেখছি না, আগামীকাল নির্বাচন হয়ে যাবে, তাহলে পরবর্তী অবস্থাটা কি হতে পারে? এবং সুশীল সমাজ বলতে তো সবাই ইনসাল্ট ফিল করতেছে, আমরা সব আমাদেরকে বিভিন্ন পরবর্তী অবস্থা কি হবে? আর একটা হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজাদ ছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি প্রশ্ন করতেছিলাম আজকে বেজাম বলতে যদি দিল নেত্রী অবরুদ্ধ কিনা তিনি এখনো অবগত না, এটা কি ধরনের প্রশ্ন? টিভিটা দেখতেছে না, কোনো সংবাদপত্র পড়ে না। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার দুইটা প্রশ্নের জবাব আমরা আমাদের অতিথিদের কাছে শুনবো একটা ছোট্ট বিরতির পর। আমরা ফিরছি তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন রাউন্ড আপ। আর ওদিকে কি চাষ করছেন? ব্যাকটেরিয়া?